सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। আজকের আমাদের যে আলোচ্য বিষয় এটা অবশ্যই জ্যোতিষ নিয়েই আলোচনা, কিন্তু আলোচনার যে প্রেক্ষাপট যেটা আমাদের রেফারেন্স ফ্রেম, বিষয়টা কিন্তু একেবারেই কোনোভাবে জ্যোতিষশাস্ত্রের সঙ্গে অ্যাস্ট্রোলজির সঙ্গে কানেক্টেড নয়। এটা কমপ্লিটলি একটা পলিটিক্যাল, একটা কালচারাল, একটা এথনিক, কিছু ইকোনমিক ইস্যুজের টপিক। কিন্তু এখান থেকে আমার মনে হয়েছে যে মঙ্গল যে গ্রহ এবং আসন্ন 2025 যেহেতু মঙ্গলের প্রাধান্য থাকবে, সুতরাং মঙ্গল সম্বন্ধে বিশেষ কিছু জানা যাচ্ছে, বোঝা যাচ্ছে এই টপিকটা থেকে। সেই জন্য এই টপিকের একটু আলোচনা করে নিয়ে এখান থেকে আমরা মঙ্গল সম্বন্ধে কি জানতে পাচ্ছি, যে এক একটা পর্বে ডিফারেন্ট স্টেজেসে মঙ্গলের যে পজিটিভিটিটা ক্ষয় হয়ে নেগেটিভ জায়গায় মঙ্গল চলে যায়, সেইটা বোঝার জন্য এই টপিকটা ভীষণ গুরুত্বপূর্ণ। আসলে বছরের শেষ প্রান্ত, নতুন বছর আসছে, নানান আলোচনা হচ্ছে, নানান পডকাস্ট, সাক্ষাৎকার হচ্ছে, এমনি জেনারেল আলোচনা হচ্ছে। তো এই সমস্ত মিলিয়ে একটা আলোচনার যেহেতু একটা ফেজ চলছে, সেখান থেকে কিছু আলোচনা, কিছু সাক্ষাৎকার থেকে আমার মনে হয়েছে যে মঙ্গলকে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো, এবং যে ডিজেনারেশনটা মঙ্গলের হয়, যে অবক্ষয়টা হয়, যেটা আমাদের অ্যাভয়েড করতে হবে, সেটাকে বোঝার জন্য এই টপিকটা সবচেয়ে ইউজফুল, উপযোগী। তো টপিকটা হচ্ছে বেসিক্যালি আমাদের নানান রকম ইকোলজিক্যাল ইস্যুস, ক্লাইমেট চেঞ্জের ইস্যু, নানান রকম অ্যাগ্রিকালচারাল ফিল্ডে যে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, সিড প্যাটেন্ট, কেমিক্যাল ফার্টিলাইজার, এই সমস্ত লার্জ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অফ অ্যাগ্রিকালচার, এই যে বিষয়গুলো, এবং সেখান থেকে আমরা আমাদের দেশে তো বিশেষভাবে ফার্মার্স প্রোটেস্ট দেখেছি। তো এই যে ইস্যুটা, এটার মধ্যে কিন্তু বিশেষভাবে মঙ্গলের বিভিন্ন রূপ লুকিয়ে আছে। তো এই বিষয়গুলো শুনতে গিয়ে শোনাকালীন এবং আলোচনাকালীন আমার এই থিঙ্কিংটা হয়েছে। সেই জন্য আমার মনে হলো যে আপনাদের সঙ্গে যদি এটা একটু আলোচনা করি, তাহলে হয়তো আমাদের মঙ্গল সম্বন্ধে আন্ডারস্ট্যান্ডিংটা আরও বেটার হবে। আসলে মঙ্গল সম্বন্ধে লাস্ট ভিডিওতে আমরা যেটা আলোচনা করেছিলাম, যে মঙ্গলের যে আমি ভাব, নার্সিসিস্টিক যে ভাব, যে সে একা চলতে চায়, সে লিডারশিপের জায়গা, সে কোনো মতেই অন্যদের সঙ্গে হাত মিলিয়ে কোল্যাবোরেটিভ ওয়েতে চলতে চায় না। এই যে অসুবিধাজনক জায়গাটা মঙ্গলের, সেখানে আমাদের যে 2025 একটা সিস্টেমস অ্যাপ্রোচ নিতে হবে, যেখানে বিভিন্ন বিষয়কে একত্র করে তাদের মধ্যে যে পরস্পরের সম্পর্ক আছে সেটা বুঝে, তাদের মধ্যে যে পরস্পরের প্রতি নির্ভরশীলতা আছে সেটা বুঝে, একটা তাদের যে সংযোগ, তাদের যে শান্তিপূর্ণ একটা সহবাস, সেই জায়গাকে যদি আমরা মাথায় রেখে সেই চিন্তাভাবনা নিয়ে যদি চলি, তাহলে আমাদের জীবনেও মঙ্গলের ধ্বংসাত্মক বিচ্ছিন্নতা সৃষ্টিকারীর রূপটা আমরা অনুভব করব না। এইটা যে আলোচনা করেছিলাম আমরা লাস্ট ভিডিওতে, সেই থিমটাই কিন্তু বিশেষভাবে এখানে দেখা যাচ্ছে, এবং সেই জন্যই আজকের আলোচনাটা করছি। মোটামুটি এটাকে সিরিয়াস একটা অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনা না ভেবে একটা আড্ডা সেশন মতো যদি নেন, তাহলে খুব লাইট মুডে এটাকে আপনারা গ্রহণ করে অনেক সিরিয়াস ইস্যুস কিন্তু জানতে পারবেন। তো যে সবুজ বিপ্লব হয়েছিল, গ্রিন রেভলিউশন, মোটামুটি 50-এর দশক থেকে 70-এর দশক, সেই গ্রিন রেভলিউশনের জন্য কিন্তু নোবেল পিস প্রাইজ দেওয়া হয়েছিল। এই সবুজ বিপ্লবের
বৈশিষ্ট্য কী ছিল? সবুজ বিপ্লবের বৈশিষ্ট্য এই ছিল যে যে ফসলের যে পরিমাণ সেটাকে বিশেষভাবে বৃদ্ধি করা। কারণ যে ফ্যামিনের যে একটা ভারতবর্ষে সম্ভবত 42-তে ফ্যামিন হয়েছিল, তারপর 60s-এও একটা এই খাদ্য শর্টেজ। তো সেই জন্য এই ফ্যামিনের যে জায়গাটা, এই পপুলেশন জনসংখ্যা বৃদ্ধি, সেখান থেকে সবার জন্য যে অ্যাডিকুয়েট যথেষ্ট খাদ্য থাকবে না, সেই জন্য এই গ্রিন রেভলিউশন। এবং সেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়ে কৃষিকে, অ্যাগ্রিকালচারকে একটা শিল্পে পরিণত করে সেখানে কিছু যান্ত্রিক উপাদান দিয়ে, কিছু মেকানিস্টিক প্রসেস দিয়ে অনেক বৃহৎ আকারে সেচ, লার্জ স্কেল ইরিগেশন, এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট কেমিক্যাল ফার্টিলাইজার, রাসায়নিক পদ্ধতিতে কিছু কৃত্রিম ফার্টিলাইজার, সার এবং কীটনাশক, পেস্টিসাইড, এই সমস্ত বৈশিষ্ট্য নিয়ে গ্রিন রেভলিউশন হলো। তারপরে আমরা জানি যে রাইস অ্যান্ড হুইট, ধান আর গমের যে প্রোডাকশন, যে উৎপাদন, সেটা অনেক বৃদ্ধি পেল। কিন্তু তার সঙ্গে নানান সমস্যা এলো এবং সেই নিয়ে প্রচুর অ্যাক্টিভিস্টরা, প্রচুর প্রতিবাদ, প্রচুর বিপ্লব, প্রচুর আন্দোলন, এবং বর্তমানে তো আমরা গত বছর এবং এবছর আমাদের যে ফার্মার্স প্রোটেস্ট, তার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস, যে সরকারকে একটা ন্যূনতম একটা মূল্য দিতে হবে চাষির ধান, গম, যব, বাজরা, ভুট্টা, এই সমস্ত চাষি যে ফসল উৎপাদন করছে তার জন্য সরকারকে একটা গ্যারান্টি দিতে হবে। যাতে, গ্যারান্টি কেন দিতে হবে? যাতে চাষিরা বেসরকারি, প্রাইভেট কর্পোরেশন, যে সমস্ত বড় বড় নিগম আছে, তাদের কাছে একটা অত্যন্ত কম মূল্যে তাদের ফসলকে বিক্রি করতে বাধ্য না হয়। এই মিনিমাম সাপোর্ট প্রাইসটাই হচ্ছে মূল, ওয়ান অফ দ্য ফান্ডামেন্টালি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং একটা ফিচার অফ দ্য ফার্মার্স মুভমেন্ট। তো এই যে গ্রিন রেভলিউশনটা হলো, এবং তারপর আমরা নানান রকম বিদেশে দেখেছি যে অ্যাগ্রিকালচার, কৃষি কার্যটা যে ল্যান্ডের সঙ্গে রিলেটেড, এই জন্য মঙ্গলের এখানে এতটা ইম্পর্টেন্স। এই ভূমি, চাষি এবং সেখানে একটা স্বদেশী স্থানীয় যে বিষয়, চাষি তার জমিকে, তার ভূমিকে চেনে, জানে, তার ভূমির বৈশিষ্ট্য কী, ভূমির চাহিদা কী, ভূমির ভালো মন্দ লাগা, ভূমির সঙ্গে চাষির যে সম্পর্ক, সেই সম্পর্কটা অত্যন্ত লোকালাইজড, স্থানীয়, এবং তার ভিত্তিতেই চাষি চাষ করে। এখানে এই গ্রিন রেভলিউশনের পরবর্তীকালে যেটা দেখা গেল, যে কারণে এত প্রতিবাদ, এত সমস্ত বিপ্লব, এত আন্দোলন, যে কেমিক্যাল ফার্টিলাইজার এবং পেস্টিসাইডস, এই দুটো বিষয় নিয়ে একটা বিশেষ আন্দোলন, এবং জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমস, যে বিভিন্ন বিদেশের সংস্থা, বড় বড় নিগম, তারা কি করছে না, তারা এই সমস্ত ধান, গম, যব, ভুট্টা, এই যে সমস্ত বিভিন্ন শস্য, তার একটা বীজ নিয়ে, একটা সিড নিয়ে, সেই সিডের মধ্যে কিছু একটা জিন্সকে মডিফাই করে দিচ্ছে, চেঞ্জ করে দিচ্ছে, কিছু একটা পরিবর্তন করছে। করার পর বলছে এবার এটা আমরা আবিষ্কার করেছি, সুতরাং এটা আমাদের এবার ইন্টারন্যাশনাল প্যাটেন্ট হয়ে গেল।
অর্থাৎ আমার অধিকার, এটা আমার। মনে করে দেখুন গত ভিডিওতে আমরা কি আলোচনা করেছি। মঙ্গল হচ্ছে আমি থেকে আমার যে অধিকার, আমার অধিকারের যে বস্তু, সেখানে হচ্ছে মমকার, চন্দ্র। তো এই যে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, এই এখন একটা প্রযুক্তি বিজ্ঞানের যে ডেভেলপমেন্ট হয়েছে, প্রগতি হয়েছে, সেখান থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, এইসবের মাধ্যমে যে কোনো একটা এই শস্যের বীজকে নিয়ে তার একটা সিঙ্গল একটা জেনেটিক মডিফিকেশন করে বলা হচ্ছে যে এই ভ্যারাইটি, এই যে চাল বা এই যে গম বা এই যে ভুট্টা, এটা আমাদের তৈরি করা, এক্সকিউজ মি, এবং এটা আমাদের অধিকার, আমাদের প্যাটেন্ট, এটা আর কেউ তৈরি করতে পারবে না। এবং এখানে একটা লিগ্যাল বাইন্ডিং চলে আসছে। এবার ওই যে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমটা হচ্ছে, তার আরেকটা বিশেষ বৈশিষ্ট্য কী হচ্ছে না, ওই গ্রিন রেভলিউশনের প্রেক্ষাপটে তার উৎপাদন ক্ষমতা অনেক, তার যে ফসলটা, তার সংখ্যা, তার যে পরিমাণ, সেটা অনেক বেশি। এবং সেটা এই সমস্ত জেনেটিক্যালি মডিফাইড যে সিডস, যে ফসলটা হচ্ছে, তারা কিন্তু কেমিক্যাল ফার্টিলাইজারকে গ্রহণ করছে, তাতে কিন্তু তারা রেসপন্ড করে, যেটা আমাদের ইন্ডিজেনাস চাষিদের যে ট্র্যাডিশনাল স্বদেশি স্থানীয় যে বীজ থেকে একরের পর একর জমিতে ধান হচ্ছে, গম হচ্ছে, ভুট্টা হচ্ছে, সেই স্থানীয় যে আমাদের লোকাল ইন্ডিজেনাস স্বদেশি যে প্রোডাকশনটা, যে উৎপাদনটা, সেটা কিন্তু কেমিক্যাল ফার্টিলাইজারের সঙ্গে বিরোধিতা করে, সেটা কিন্তু কেমিক্যাল ফার্টিলাইজারকে অ্যাকসেপ্ট করে না। তো কেমিক্যাল ফার্টিলাইজারকে যদি মার্কেটে বিক্রি করতে হয়, যদি সেখান থেকে প্রফিট নিতে হয়, তাহলে এই স্থানীয় লোকাল সিড থেকে যে ফসল হচ্ছে সেটা হলে চলবে না। জেনেটিক্যালি মডিফাইড যে সিড আছে, যার প্যাটেন্টিং আছে, সেটাকে ব্যবহার করতে হবে। তাহলে বিভিন্ন স্টেজে কিন্তু প্রফিট। প্রথম প্রফিট হচ্ছে যে এই চাল, ধান, গম, ভুট্টা সব আমার, এটা আর কেউ করতে পারবে না। এবং এই ধান, গম, ভুট্টা যখন আমি বিক্রি করব, সেখান থেকে যখন ফসল হবে, তখন কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড, এগুলোই কিন্তু ডিমান্ড হবে, কারণ এগুলোর সঙ্গেই এই জেনেটিক্যালি মডিফাইড যে শস্য, তার একটা সাক্ষ্যতা আছে। তো এইখান থেকে হয়ে গেল সমস্যা, যে ক্লাইমেট রেজিলিয়েন্স, এটাও আরেকটা বড় একটা ইস্যু, যে এই সমস্ত ফসলের মধ্যে একটা বিভিন্ন রকম যে ক্লাইমেটের চেঞ্জ, আমাদের পরিবেশের যে চেঞ্জ, তার জন্য একটা সহনশীলতা, আবার কোনো রকম কোনো ক্লাইমেটিক প্রবলেম যদি হয়, আবহাওয়ার যদি কোনো সমস্যা হয়, তাহলে সেই সমস্যাকে মোকাবিলা করার ক্ষমতা এবং সেখান থেকে নিজের স্থিতিকে বজায় রাখার একটা ক্ষমতা। এবার এই যে সমস্ত সমস্যাগুলো, এই সমস্যা থেকে যেটা প্রধানভাবে প্রোটেস্টের কারণ, আন্দোলনের কারণ, সেটা হচ্ছে যে ভারতীয় কৃষির, ইন্ডিয়ান অ্যাগ্রিকালচারের ফরেন টেকওভার। সেখানে এই বিভিন্ন যে বড় বড় বিদেশি সংস্থাগুলো আছে, বেয়ার, ডাও, মনসান্টো, বিল গেটস, এদের যে একটা মাফিয়া, এদের যে একটা কর্তৃত্ব, অধিকার, তার বিরুদ্ধেই কিন্তু
নানান রকম আন্দোলন, নানান রকম অ্যাক্টিভিজম, বহু অ্যাক্টিভিস্ট, বহু কণ্ঠস্বর আমরা শুনতে পাই। এবার এখানে মঙ্গলের সঙ্গে কানেকশনটা কোথায় সেখানে আমরা এবার প্রবেশ করি। এই যে ছোট ছোট চাষিরা নিজেদের ছোট ছোট জমিতে স্বদেশি সিডস, হোম গ্রোন সিডস নিয়ে চাষ করত, সেখান থেকে এই যে বড় বড় নিগমদের প্রবেশ হলো, যারা প্যাটেন্টিং করলো, যারা জেনেটিক্যালি মডিফাইড সিডস আনলো, করে সেখানে প্যাটেন্টিং করলো। এই যে একটা স্বৈরতন্ত্র, এই যে একটা পিতৃতন্ত্র, এই যে একটা ওনারশিপ, একটা পেট্রিয়ার্কাল অ্যাটিটিউড, এই যে এখানে একটা কলোনাইজেশন, পুরো জায়গাটা, পুরো অ্যাগ্রিকালচারটার উপর একটা কলোনাইজেশন, এবং তার সঙ্গে একটা প্রভুত্ব, একটা অধিকার যেটা আমার, এই পুরো বিষয়টাই কিন্তু মঙ্গলের নেগেটিভ সাইড। এই নেগেটিভ সাইডটা ল্যান্ড, ভূমির কারক হচ্ছে মঙ্গল। এবার যখনই আমরা ভূমি আলোচনা করব, ভূমি মানেই একটা ক্ষেত্র, একটা টেরিটরি। সেই ভূমির একটা সীমানা থাকবে, একটা বর্ডার, একটা বাউন্ডারি থাকবে, যে বাউন্ডারি হচ্ছে স্যাটার্ন। আমার এত একর জমি, এত বিঘা জমি, এত কাঠা জমি, সমস্ত জমি আমার হতে পারে না। এবার মনে করে দেখুন বামন অবতারে কি হয়েছিল। রাজা বলিকে 3 পাদ, নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। রাজা বলি ভেবেছিল 3 পা দিয়ে কতটা আর সে জমি নিতে পারবে, কতটা সে ক্ষেত্র নিতে পারবে। তো এই যে বামন অবতারের যে কাহিনীটা, এই যে বৃহস্পতির যে এক্সপ্যানশন, এই যে কলোনাইজেশন, এই যে সমস্ত কিছুকে আমার অধীনে আনতে হবে, সব কিছু আমার পেতে হবে, এই যে কঙ্কারিং, রাজত্ব করার, অধিকার করার, আক্রমণ করার যে অ্যাটিটিউডটা, এটা হচ্ছে মঙ্গলের নেগেটিভ অ্যাটিটিউড। এটা বেসড অন কি? বেসড অন প্রফিট, লাভের উপর, যে সমস্ত কিছু আমার হবে, আমি আমার। এই যে সেলফিশ, স্বার্থপর, আত্মকেন্দ্রিক অ্যাঙ্গেলটা, এটা কিন্তু টিপিক্যালি নেগেটিভ মঙ্গল। আচ্ছা, এই নেগেটিভ মঙ্গলের যে আবির্ভাব হলো, এই জায়গায় পজিটিভ মঙ্গলটা কোথায়? পজিটিভ মঙ্গলটা হলো যে সর্বত্র, গ্লোবালি, ভারতবর্ষে শুধু নয়, আমেরিকাতেও যদি আমরা দেখি, চাষিরা সবসময় মাল্টি ক্রপ করেছে। মানে মনোকাল্টিভেশন নয়, মনোকালচার নয়, যে একটা জমিতে শুধু ধান বা শুধু গম বা শুধু ভুট্টা বা শুধু জব, তা কিন্তু নয়। সব সময় হুইট, গম, ছোলা, সর্ষে, এরকম বিভিন্ন কম্বিনেশন আছে, আমি এক আধটা কম্বিনেশন বলছি। ছোলা, গম আর সর্ষে, বা ধরুন ভুট্টা, স্কোয়াশ আর বিনস বিদেশে, এই 3 রকম সবসময় একসাথে চাষ হয়। এক একটা শস্যের, এক একটা সবজির এক এক রকম অবদান আছে। কেউ নাইট্রোজেনকে ফিক্স করে, কেউ সাপোর্ট দেয়, কারুর অক্সিজেন ফ্যাক্টরটা হ্যান্ডেল করার ক্ষমতা বেশি। তো সবসময় এই মাল্টি ক্রপ হারভেস্টিং এবং ক্রপ রোটেশন, অর্থাৎ যেটা আমরা আলোচনা করেছিলাম যে আমাদের 2025-এ যে
সিস্টেমস অ্যাপ্রোচ নিতে হবে, যে আমাদের পরস্পরের উপর নির্ভরশীল, পরস্পরের সঙ্গে সম্পর্কে যুক্ত ভিন্ন ভিন্ন উপাদানকে একত্রে শান্তিপূর্ণ সহবাস এবং সেখান থেকে সঠিক যে পরিচালনা। তো ভূমির, মাটির এটা কিন্তু সহজাত স্বাভাবিক একটা চরিত্র, একটা ক্যারেক্টার, যে মাটিতে, জমিতে, ভূমিতে যখন চাষি চাষ করে তখন চাষি ভিন্ন ভিন্ন শস্যকে একসঙ্গে চাষ করে। এক একটা শস্যের এক এক রকম ভূমিকা থাকে। শুধু শস্য ফলন নয়, বীজ বপন করলাম, শস্য উৎপাদন হলো, সেটা আমি গ্রহণ করলাম, সেটা আমার খাদ্য, তা কিন্তু সেখানে কিন্তু সেই সীমা পরিসীমার মধ্যে কিন্তু সীমিত নয় চিন্তা ভাবনাটা, দর্শনটা কিন্তু, ফিলসফি ইজ নট রেস্ট্রিক্টেড দেয়ার। আমার এই যে আমি ভূমিকে চাষ করছি, সেখান থেকে যে আমার ফসল, আমার খাদ্য উৎপাদন হচ্ছে, যে খাদ্য, যে অন্ন থেকে আমার অন্নময় কোষ, আমার ফিজিক্যাল বডি সাস্টেন্ড হচ্ছে, এই প্রসেসের মাধ্যমে আমার ভূমি, আমার ল্যান্ডও যেন পুষ্টি পায়, তার মধ্যেও যেন সয়েল রিটেনশন, ওয়াটার রিটেনশন ইত্যাদি নিউট্রিয়েন্টস রিটেনশনও যেন সঠিক থাকে। সেই যে ইন্ডিজেনাস নলেজটা, সেটাও কিন্তু চাষিদের কাছে বংশ পরম্পরায় তারা পেয়ে এসেছে, এবং সেটাকে ফলো করে যে শুধু স্বার্থপর, আত্মকেন্দ্রিক, নিজের খাদ্য, নিজের অন্নকে প্রডিউস করার জন্য কিন্তু কৃষি নয়, গিভ অ্যান্ড টেক প্রসেস, যে ভূমি, ল্যান্ড, জমি আমাকে যেরকম আমার অন্ন প্রদান করছে, আমিও সেই অন্ন প্রদান করার প্রসেসের মধ্যে আমি জমিরও কিন্তু যত্ন রাখব, খেয়াল রাখব। যে কারণে আমাদের যে বিশেষ পর্ব থাকে, অম্বুবাচী আমরা জানি, এই অম্বুবাচী যেটা আমাদের ভারতবর্ষে মোটামুটি জুন মাসে হয়ে থাকে, তো এই অম্বুবাচীর যে তিথি, যে উৎসব, সেটা কিন্তু বিশেষ করে এই জমিকে, ভূমিকে এবং পৃথিবীকে মা হিসেবে, মাতৃরূপে কিন্তু একটা শ্রদ্ধার কারণে অম্বুবাচীর সময় কিন্তু কোনো রকম কৃষিকার্য হয় না। তো এই যে মিউচুয়াল গিভ অ্যান্ড টেক, তাহলে মঙ্গলের ভূমির যে বেসিক কোয়ালিটি, নিজস্ব সহজাত যে চরিত্র, সেই চরিত্রতে কিন্তু একটা ফসল, মনোকাল্টিভেশনের কিন্তু বৈশিষ্ট্য নয়। ভূমি কিন্তু একাধিক ফসলকে একসঙ্গে বহন করে ফসল প্রদান করছে মানুষকে। ভূমির মধ্যে এই ইন্টাররিলেটেড, ইন্টারডিসিপ্লিনারি, ইন্টারডিপেন্ডেন্ট ডিফারেন্ট ইনগ্রিডিয়েন্টসকে, ডিফারেন্ট ক্রপসকে একসঙ্গে হারভেস্ট করার ক্যাপাসিটি আছে। তো এই স্টেজে অরিজিনাল একদম যেটা মূল আধারের যে স্তর, একদম ফান্ডামেন্টাল লেভেলে কিন্তু মার্স হ্যাজ দ্য ক্যাপাসিটি। মার্সের কিন্তু সেই ক্যাপাসিটিটা আছে, যেহেতু মার্স নেতৃত্ব করতে হলে, এখন নেতা যদি টাইরেন্ট হয়ে যায় তখন আবার সেই ডিস্টর্শন, বিকৃতি হয়ে গেল। কিন্তু প্রকৃত নেতা, যে প্রকৃত হিরো, সে কিন্তু সমস্ত মানুষকে নিয়ে চলবে, সে কিন্তু হিটলার হবে না। তো হিটলার হয়ে গেলে মঙ্গল নেগেটিভ হয়ে গেল। তো এই যে টোটাল বিষয়টা, এর মধ্যে আমার এটাই মনে হয়েছে, সেই জন্য আপনাদের সঙ্গে আলোচনা করছি আজকের এই ভিডিওতে, যে ভূমিকারক গ্রহ মঙ্গল, ভূমিপুত্র মঙ্গল,
অরিজিনালি ভূমির কিন্তু হলিস্টিক ইন্টারডিসিপ্লিনারি কোলাবোরেটিভ নেচার, কিন্তু যখনই সেখানে একটা ডিস্টরশন এলো, আমি ভাবটা এসে গেল, একটু আনসাবলিমেটেড মঙ্গল, একটু হীন ক্ষীণ নিম্নমানের মঙ্গল হয়ে গেল, একটু অসুর প্রকৃতি হয়ে গেল, তখন তার মধ্যে এই মানসিকতাটা জন্মায় যে এই সব কিছু থেকে, এই ভূমি থেকে শুধু আমার জন্য কেন, শুধু আমার পরিবারের জন্য কেন, আমি এতটাই উৎপাদন করব যে আমার অনেক প্রোডাকশন হবে, অনেক আমি বিক্রি করতে পারবো, অনেক প্রফিট হবে। প্রফিট ড্রিভেন মেন্টালিটি। তো সেখান থেকেই লার্জ স্কেল অ্যাগ্রিকালচার, সেখান থেকেই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অফ অ্যাগ্রিকালচার, এবং সেখান থেকেই পুরো একটা সিনথেটিক আর্টিফিশিয়াল জেনেটিক্যালি মডিফাইড অ্যাগ্রিকালচার। এবং যারা প্রতিবাদ করছেন, যারা আন্দোলন করছেন, অ্যাক্টিভিস্ট, তারা এই কথাও বলছেন যে যুদ্ধের সময়, যুদ্ধ তো বহুদিন বন্ধ হয়ে গেছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর সেইভাবে যুদ্ধ হয়নি, অবশ্য এখন ইউক্রেন ওয়ার, ইসরায়েল, ইরান এ সমস্ত চলছে, বাট যুদ্ধের সময় যে কেমিক্যালের ব্যবহার ছিল, সেই কেমিক্যালের ব্যবহার সেইভাবে যুদ্ধ আর হয় না বলে কেমিক্যালের সেই ব্যবহারটা নেই, সেই চলটা নেই। তাহলে কেমিক্যাল থেকে যদি প্রফিটটা আনতে হয়, তাহলে অ্যাগ্রিকালচার, কৃষি হচ্ছে সেই নেক্সট ডোমেন যেখানে কেমিক্যালকে ইন্ট্রোডিউস করে কেমিক্যালের ব্যবহারের মাধ্যমে হিউজ প্রফিট করা যায়। সেই জন্য কেমিক্যাল ফার্টিলাইজার, কেমিক্যাল পেস্টিসাইডস, আর্টিফিশিয়াল এই সমস্ত পেস্টিসাইডস, জেনেটিক্যালি মডিফাইড যে শস্য, তার হাই ইল্ডের চেয়েও, সে বেশি উৎপাদন, বেশি ফসলের চেয়েও তার সাক্ষতা, তার ফ্রেন্ডশিপ, তার অ্যালায়েন্সটা কিন্তু এই কেমিক্যাল ফার্টিলাইজারের সঙ্গে। আমাদের যে স্বদেশি সিডস, চাষিদের যে বংশ পরম্পরায় যে তারা যে নলেজটা, তাদের কাছে যে কৃষিবিদ্যাটা, তার মাধ্যমে তারা যে বীজ উৎপাদন করে, তাদের যে ফসল হয়, সেই ফসল থেকে তারা আবার যে বীজটা পায়, যে বীজটাকে আবার তারা বপন করে চাষ করে, সেই বীজ ইন্ডিজেনাস লোকাল সিডস কিন্তু কেমিক্যাল ফার্টিলাইজার রেজিস্ট্যান্ট। সেই জন্য যদি প্রফিট করতে হয়, যদি ওনারশিপ, ডিকটেটরশিপ, প্যাট্রিয়ার্কি এগুলো যদি চালাতে হয়, যদি কলোনাইজ করতে হয় অ্যাগ্রিকালচারকে, যেগুলো সব নেগেটিভ মার্জের জায়গা, তাহলে কিন্তু লোকাল ইন্ডিজেনাস স্মল ফার্মিং চলবে না। অ্যাক্টিভিস্টরা এই কথা বলেন যে যতটা ভয় দেখানো হচ্ছে, যে প্রজেকশন দেখানো হচ্ছে যে একটা সময়ের পর আর খাদ্য সরবরাহ থাকবে না, অতি অবশ্যই ফুড শর্টেজ হবে, ফুড শর্টফল হবে, সেটা কিন্তু একটা কারেক্ট ফিগার নয়, সেটা একটা টিউটার্ড ফিগার। এবং সেই প্রজেকশনটা দেখিয়ে এই সমস্ত বিষয়গুলোকে ইন্ট্রোডিউস করা হচ্ছে। বিভিন্ন সরকার কিন্তু, বিভিন্ন গভর্নমেন্ট সেটাকে অ্যাকসেপ্ট করছে ওই ফিগার্সগুলো দেখে, যে একটা সময়ের পর আবার ফ্যামিন হবে, আবার খাদ্য সংকট হবে। সুতরাং যেহেতু এই হাই ইল্ডিং ভ্যারাইটি অনেক উৎপাদন বেশি দিচ্ছে, সেহেতু এগুলোর একটা অ্যাকসেপ্টেন্স হয়েছে। কিন্তু তার সঙ্গে যে সাইড এফেক্টস, বিশেষ করে কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইডের কারণে যে ক্যান্সার এপিডেমিক হয়েছে, তার সঙ্গে আরও অনেক রকম রোগ বৃদ্ধি পেয়েছে, সেই জায়গাগুলোকে নিয়েই কিন্তু আন্দোলন চলছে, বিপ্লব চলছে, প্রোটেস্ট চলছে। তো এই বিষয়টাকে নিয়ে আলোচনার উদ্দেশ্য এটাই যে
পিওর মঙ্গল, যে মঙ্গল সেই মঙ্গলের মধ্যে কিন্তু একটা সহবাস করা, বিভিন্ন ভিন্ন ভিন্ন বিষয় উপাদানের সঙ্গে সহবাস করার ক্ষমতা আছে, যেটা আমাদের ভূমির ন্যাচারাল ট্রেট। কিন্তু যখনই সেখানে মানুষের লোভ, স্বার্থ, আত্মকেন্দ্রিক কিছু চিন্তাভাবনা চলে আসে, তখন সেখানে ওই মঙ্গলের একটা অবক্ষয় হয়ে, একটা ডিজেনারেশন হয়ে, তখন নিজের পার্সোনাল এজেন্ডাকে, প্রফিট বেসড এজেন্ডাকে সে পারসিউ করে, সে অনুসরণ করে, এবং নানান রকম ধ্বংসাত্মক সাইড এফেক্টস থাকা সত্ত্বেও সে নিজের প্রফিট বেসড এজেন্ডাকেই অনুসরণ করে, ফলো করে, সেটাই তার লক্ষ্য। এবং সেখানে একটা, যেটাকে আজকাল বলা হয় প্যাট্রিয়ার্কাল ক্যাপিটালিজম, এবং একটা স্বৈরতন্ত্র, একটা মডার্ন নিও কলোনিয়ালিজম, এই সমস্ত কিন্তু অ্যাগ্রিকালচারের মাধ্যমে চলছে। এবং ভারতবর্ষের এই যে ফার্মার্স প্রোটেস্ট, এটা প্রিন্সিপালি ওই যে মিনিমাম সাপোর্ট প্রাইস, যে যদি সরকার থেকে একটা ব্যাকআপ গ্যারান্টি, একটা যদি রক্ষা কবচ না থাকে, তাহলে এই সমস্ত বিভিন্ন যে বিদেশি বড় বড় নিগম আছে, তাদের কাছে খুব অল্প মূল্যে বিক্রি করতে তারা বাধ্য হবে। তো যে বিষয়টাকে দেখানো হচ্ছে যে অ্যাকচুয়ালি একটা সলিউশন হিসেবে যেটা দেখানো হচ্ছে, দ্যাট ইটসেলফ ইজ আ প্রবলেম। অ্যাক্টিভিস্টদের এটাই বক্তব্য। তো আমাদের বক্তব্য যেটা, আমাদের যেটা জানবার বিষয় আজকে, আমরা যেটা জানলাম আজকের আলোচনার মাধ্যমে, যে মঙ্গল এসেনশিয়ালি সাবলিমেটেড, এসেনশিয়াল মঙ্গল অত্যন্ত মঙ্গলকারী, এই জন্যই তার নাম মঙ্গল, এই জন্যই সে ভূমি, এবং এই ভূমিতেই কিন্তু চাষ হয়, এবং এই ভূমি আমাদের অন্ন প্রদান করে, যে অন্ন থেকে আমাদের অন্নময় কোষ। কিন্তু যখন আমরা স্বার্থপর হয়ে যাই, নার্সিসিস্টিক হয়ে যাই, প্রফিট ড্রিভেন হয়ে যাই, সেলফিশ হয়ে যাই, তখন এই মঙ্গলের যে বিকৃতি, এই ডিস্টর্শন, সেখান থেকে কিন্তু মঙ্গল ডেভাস্টেটিভ, মঙ্গল একটা বিস্ফোরণ হয়, মঙ্গলের মধ্যে একটা সেলফিশ, অন্যদের থেকে নিজেকে কাট অফ করার একটা প্রবণতা আসে। আবার এই সমস্ত কিছুকে বন্ধ করার জন্য মঙ্গলের যে নেগেটিভ, বিকৃত, ডিস্টর্টেড, সেলফিশ যে সমস্ত কাজকর্ম, যে কার্যকলাপ, তার বিরুদ্ধে কিন্তু আবার মঙ্গলই রুখে দাঁড়ায় অ্যাজ প্রোটেস্ট, অ্যাজ বিপ্লব। এই যে বিপ্লব হয়, এই যে প্রোটেস্ট হয়, এই যে প্রতিবাদ হয়, এই যে মুভমেন্ট হয়, এই যে আন্দোলন হয়, সবটাই কিন্তু মঙ্গল। তো মঙ্গলের অরিজিনাল যে একদম প্রিস্টিন, বিশুদ্ধ যে কারকতা, সেটার যখন ডিস্টর্শন হয়ে, বিকৃতি হয়ে, ডিজেনারেশন হয়ে, অবক্ষয় হয়, তখন যে পরিস্থিতিটা দাঁড়ায়, সেটাকে আবার অরিজিনাল মঙ্গলের পজিটিভ, প্রিস্টিন, শুদ্ধ বিশুদ্ধ মঙ্গলের স্থিতিতে ফিরিয়ে আনার জন্য আবার মঙ্গলই কিন্তু বিপ্লব করে, মঙ্গলই কিন্তু প্রোটেস্ট করে। আশা করি আজকের আলোচনার মাধ্যমে মঙ্গলের এই ভিন্ন ভিন্ন যে পর্বগুলো এবং বিভিন্ন যে রূপ, যে ভূমিকা, তার মাধ্যমে আমরা মঙ্গল সম্বন্ধে আরও একটু ক্ল্যারিটির জায়গায় পৌঁছেছি, এবং এই ক্ল্যারিটি আমাদের 2025-এ মঙ্গলের যে প্রাধান্য, মঙ্গলের যে প্রভাব, সেটাকে মোকাবিলা করতে সাহায্য করবে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।